বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয় থেকে দুই বন্ধুর জীবনের ৫৬ বছর পার হয়ে গেছে, তবুও তারা কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। শুনতে মনে হতে পারে এটি কোনো রূপকথার গল্প, কিন্তু বাস্তবে এমনটাই ঘটিয়েছেন শ্যামল দত্ত ও সরোয়ার। একজন মুসলিম, অন্যজন হিন্দু ধর্মাবলম্বী, তবু তাদের বন্ধুত্বের ভালোবাসার কাছে ধর্ম, জাত কিংবা অন্যান্য কোনো বিভাজন কোনো মানে রাখে না। তাদের কাছে শুধু বন্ধুত্ব শব্দটাই সবকিছুর ঊর্ধ্বে। বিয়েটা কেন করলেন? বিয়েটা হয়নি, একসাথে চলতে চলতে দেখা যায় যে একটা মন তো আর ভাগ করা যায় না, তাই না? এইভাবে একজনকে দেওয়া যায়। বিয়ে শাদী করলে হয়তো সে আমার বন্ধুরে মাইনে নেবে না, এক সময় আমার বন্ধুর সাথে দ্বিমত হবে, এই কারণে। এই বন্ধুত্বে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, সীমাহীন বিশ্বাস এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। সে হলো হিন্দু, আমি হলো মুসলমান। দুই ফ্যামিলিতেই দুইজনের পর খুব চাপ ছিল। মানে আমার ফ্যামিলিতেও মাইনে নিচ্ছিল না যে দেশে এত মানুষ থাকতে তুই হিন্দুর সাথে বন্ধুত্ব করবি, আর ওর ফ্যামিলি তো দেশে এত হিন্দু মানুষ থাকতে তুই মুসলমানের সাথে বন্ধুত্ব করবি, এরকমের বিশাল এক সময় চাপ হয়েছিল। কিন্তু ও বাড়িতে বলে দিল যে আমাদের এই সমাজেতে তারাইও দেয়, আমি তার সাথে বন্ধুত্ব করব। আর আমি বাড়িতে বললাম যে বন্ধুত্ব কি, হিন্দু মুসলমান আবার কি, বন্ধুত্ব বন্ধুই, হিন্দু মুসলমান কিসের। একজনের কষ্ট হলে অন্যজন তা সহ্য করতে পারে না। যতক্ষণ না পর্যন্ত বন্ধুর কষ্ট দূর হয়, ততক্ষণ তারা শান্ত থাকতে পারে না। তাদের বন্ধুত্বের সম্পর্ক ৩৮ বছরের। বয়সের শেষ প্রান্তে এসেও তাদের ভালোবাসা আগের মতো অটুট। বাকি জীবনটুকু তারা একে অপরের সান্নিধ্যে কাটাতে চান। ৩৭-৩৮ বছর যখন মিলেমিশে আছে, আর সামনে যতদিন আছে আশা করি সেও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আমিও শেষ পর্যন্ত তাকেই দেখবো, আবার সেও আমাকে দেখবে। এইভাবে আমরা মিলেমিশে থাকবো আশা করি। দুই বন্ধুর একসাথে থাকা ও কাজ করার জীবনধারা সত্যি অনন্য। তারা একটি দোকান চালান, যেখানে একসাথে দোকানদারি করা তাদের দৈনন্দিন জীবনের অংশ। এই দোকানটা আমাদের দুইজন, দোকানের কিছু আমরা ভাগ বাটোয়ারা করি। যদি ওর ১,০০০ টাকা লাগে খরচ করে নিয়ে, আমার যদি ২০০ লাগে আমি ২০০ খরচ করি, যার যা লাগে সেটা। কেউ কারোর প্রতি অভিযোগ নাই? না না, সে যদি একটু বেশি না আপনি একটু কম নেন? কম বেশি তো কোনো কথাই নাই এখানে ভাগাভাগির কোনো কথা নাই। আমি এই বাজারে ব্যবসায়ী, পাশে আমার দোকান। আমার ব্যবসার যে ১৬-১৭ বছর বয়স, এতে দেখছি যে অনেকেই পার্টনারশিপের ব্যবসা করে, অনেকেই করে ভেজাল জঞ্জাল করে চলে গেছে। কিন্তু ইনাদের ব্যবসা তো আরো অনেক আগেতে, আমরা ছোটকালেতে দেখতেছি এটা একসাথে ব্যবসা করে, কিন্তু কোনোদিন দেখিনি যে ইনাদের কোনো অনেক মিল ইনাদের। সকালবেলার খাবার আসে শ্যামলের বাড়ি থেকে, দুপুরে আসে সরোয়ারের বাড়ি থেকে, আর রাতে কখনো কখনো তারা নিজ নিজ বাড়িতে খাবার খান। সকালে আমি বাড়ি থেকে রান্না করে দেয়, আমি গরম ভাত নিয়ে আসি, আসলে আমরা সকালে দুইজন দোকানে খেয়ে নেই। আবার দুপুরবেলা দেখা যায় যে তাদের বাড়ি থেকে আমাদের এক ভাই আছে, সে এসে খাবার পৌঁছে দেয়, আর ওইটা দুপুরে দুইজনে খেয়ে নেই। হ্যাঁ, এখনো আছে যে একই টিফিন বাড়িতে, একই বাড়িতে ভাত আছে, আমরা দুইজনে খাই। প্রায় ২০ বছর তারা একসাথে দোকানেই ঘুমাতেন। এই দীর্ঘ সময়েও তাদের বন্ধুত্ব কখনো ফাটল দেখা যায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় ও গভীর হয়েছে। একটা বিরল ঘটনা তারা সৃষ্টি করেছে। দুইজন কিন্তু দুই ধর্ম অবলম্বী। আপনারা জানেন যে একজন হিন্দু, একজন মুসলমান। আজান দিলে গোলাম সরোয়ার সাহেব উনি নামাজে যান, আবার যখন পূজার সময় আসে তখন শ্যামল সাহেব কিন্তু পূজা করেন। দুইজন দুই ধর্ম অবলম্বী। আমাদের দেখা মতো, আমরা তো অনেক ছোটকাল থেকে তাদের দেখে আসতেছি, এই বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল নাই এবং একটা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব। দেখেন, একজন আর একজনের ছাড়া তারা কিন্তু দাম্পত্য জীবনেও যায়নি। অনেক মানুষ কিন্তু তাদের ব্যঙ্গ করেছে, অনেক মানুষ অনেক কথা বলেছে। তাদের বৈবাহিক অবস্থানে যাওয়ার জন্য অনেক মানুষ তাদেরকে রিকোয়েস্ট করেছে, অনেক যোগাযোগ করেছে, কিন্তু আসলে একজন আর একজনকে এই যে ভালোবাসা, বিরল ভালোবাসা, এইটাকে এটা নজিরবিহীন প্রতিস্থাপন করার জন্য তারা কিন্তু একে অপরকে কখনো ছাড়েনি, কখনো ভোলেনি। এটা বিরল ব্যাপার। স্কুল জীবনের ফুটবল মাঠ থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক নিঃস্বার্থ ভালোবাসায় পরিণত হয়। তখন থেকে তারা একে অপরের প্রতি সংকল্পবদ্ধ হন। এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে জীবনে আর কাউকে প্রাধান্য দিতে হবে না। কলেজ জীবন শেষে তারা চাকরির পেছনে ছুটেনি, কারণ বুঝতে পেরেছিলেন যদি ভালোবাসার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, জীবনের আনন্দ হারিয়ে যাবে। তাদের বন্ধুত্ব শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবারও এতে যুক্ত।
শ্যামল দত্তকে সরোয়ারের মা নিজের সন্তানের মতো ভালোবাসেন, ঠিক তেমনই সরোয়ারের প্রতি শ্যামলের মা একই মমতা দেখান। পরিবারের মানুষ, আমার বাড়ির মানুষ আমার যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে তাকে। আবার তাদের ফ্যামিলির লোকজনও কোনো কিছু হইলেই দেখা যায় আমার সাথে আগে কথা বলতেছে, তার সাথে বলতেছে না, এইরকম আমার এই বেশি প্রাধান্য দেয়। তারা একে অপরকে শুধু বন্ধু নয়, পরিবারের সদস্য হিসেবেও গ্রহণ করেছেন। কখনো মনোমালিন্য হলেও তা দীর্ঘস্থায়ী হয় না, কিছু সময় পর আবার আগের মতো ঠিক হয়ে যায়। অনেক সময় দেখা যায় একসাথে থাকি, আমার একটা কাজ পছন্দ হচ্ছে না বা আমার যেভাবে হওয়ার কথা হচ্ছে না, তখন তার পছন্দ হয় না, তো দেখা যায় যে রাগ করলো। এই বিষয়টা দেখা যায় যে বেশি সময় রানিং করে না, ওই আধা ঘন্টা বা 20 মিনিট 30 মিনিট কাজে ও কাজে এইভাবে, আবার ওইটা কোন সময় ডিলেট হয়ে গেছে বোঝা যায় না। দুই বন্ধু একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। একে অপরকে না দেখতে পারলে তারা শান্তিপূর্ণ ঘুমাতে পারে না। ওই ইন্ডিয়া গেলে চিকিৎসার জন্য, যে থাকি আসলো 15 দিন মতো, আমার খারাপ লাগতো। দৈনিক ফোনে কথা হইতো, কিন্তু তারপরেও খারাপ লাগতো। একসাথে দোকানদারি, একসাথে খাবার ভাগাভাগি, একসাথে আড্ডা, হাসি মজা, সবকিছু একে অপরকে কেন্দ্র করে। একজন এগিয়ে গেলে আরেকজন পাশে এগিয়ে যায়। সমস্যার সমাধানও হয় হাসি ও সহযোগিতার মাধ্যমে। ওর মার অসুস্থ হলো, অপারেশন করার জন্য মাগুরা নিয়ে গেলাম। মাগুরা নিয়ে যে যখন অপারেশন করবে, ওটিতে নিয়ে গেছে, তা ওই যে এই সাইডে কিছু ওই যে একটা এসে সই করতে হয় না, বন্ড দিতে হয়, তো বন্ডে সই করেছি। সই করার পরে ওটিতে নিয়ে গেছে। ওটিতে নিয়ে যে ডাক্তার যখন কাগজপত্র চেক করতেছে, সই স্বাক্ষর সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা, তখন দেখে যে বন্ডে আমার নাম রয়েছে গোলাম সরোয়ার। তা তখন ডাক্তার আমারে ডাকছে যে ওনার একটু ডাকেন তো, নার্সে পাঠাই দিচ্ছে। তার ডাকছে, গেছি, গেলি বলতেছে রুগী আপনার কি হয়? তাই আমি বললাম আমার মা হয়। তো আপনার মা হয়, আপনার নাম গোলাম সরোয়ার, রুগীর নাম শান্তি রানী দত্ত, আপনার মা হয় কিভাবে? তাই রুগীর কাছে শোনেন। রুগীর কাছে শুনিতে যে এই লোক আপনার কি হয়? বলছে আমার ছেলে হয়। তাই আপনার ছেলে হয় কিভাবে? ওর নাম সরোয়ার আর আপনার নাম শান্তি রানী দত্ত। তোর মা তখন বললো যে বাবারে, খালি পেটে রাখলেই যে ছেলে হয় তা ঠিক না, পেটে না রাখলেও ছেলে হয়। দেখেন আমার তিনটে ছেলে, একটা ছেলে আমার পাশে নাই, ও আমার পাশে, তাইলে ও আমার ছেলে ছাড়া কি? তাদের বন্ধুত্বের দৃশ্য দেখে বাজারের দোকানদার থেকে শুরু করে এলাকার মানুষ অবাক। সবাই প্রশ্ন করেন কিভাবে সম্ভব এত বছর একসাথে, এত ভালোবাসায়। তাদের জন্য পরিচিত নামও অনন্য, শ্যামল সরোয়ার। বাজারে, দোকানে, এলাকায় সবাই তাদের এই নামে চিনে। এই বাজারে এসে আসলে খোঁজ করলে যদি আমার নাম ধরে বলেন যে সরোয়ারের দোকানে যাব, মানুষ চেনবে না। যদি বললেন যে শ্যামলের দোকানে যাব, তাও মানুষ চেনবে না। যখনই বলবেন যে শ্যামল সরোয়ারের দোকান, সাথে সাথে চিনে ফেলবে প্রত্যেকটা মানুষই। এইভাবে আমাদের পরিচিত দুইটা নাম এমনভাবে হয়ে গেছে যে শ্যামল সরোয়ার বললি চেনে যে কাদের কথা উল্লেখ করছে। ওই এইখানে ফোনের দ্বারা মানুষ ফোনে বলে যে আমি এই তুই কোন জায়গারে, তা বলে যে আমি এই শ্যামল সরোয়ারের দোকানের সামনে। এইভাবে মানে শ্যামল সরোয়ার নামে পরিচিত। দোকানটি অবস্থিত মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালুখালী বাজারে। তাদের চাওয়া হলো জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের সঙ্গে থাকা। এলাকাবাসীও প্রার্থনা করেন হোক তাদের বন্ধুত্ব অটুট, হোক ভালোবাসা চিরস্থায়ী। এটা আসলে অনেক সুন্দর। আমরা ছোটবেলা থেকে, আমি পার্সোনালি অনেক ছোট তাদের থেকে, আমি ছোটবেলা থেকেই দেখতেছি এরা একসঙ্গে ব্যবসা করে এবং এনাদের ভিতরে কখনো ঝগড়াঝাটি, গ্যাঞ্জাম এগুলো দেখি না। তারা যে তাদের এই ব্যবসাটার নামও সেবা স্টোর দিয়েছে, তাদের ব্যবসার মাধ্যমে মানুষকে কিন্তু সেবাই দেয়। কখনো তাদের থেকে মানুষ খারাপ আচরণ পায় না। মানুষের ভালোবাসায় তারা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তী জীবন তারা ভালো থাকুক, এটা আমরা কামনা করি। শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা, এই তিনটি গুণই তাদের বন্ধুত্বকে অসাধারণ করে তুলেছে। তারা প্রমাণ করেছেন যে সত্যিকারের ভালোবাসা কখনো ধর্ম, জাত বা বয়সের সীমায় বাধা পড়ে না। এটি ছোট গল্পের মতো শোনালেও এটি বাস্তবের গল্প। 56 বছরের এক নিঃস্বার্থ বন্ধুত্ব, এক অন্তহীন ভালোবাসার গল্প। শ্যামল দত্ত ও সরোয়ার প্রমাণ করেছেন নিঃস্বার্থ ভালোবাসা ও বন্ধুত্বে জীবন কাটানো সম্ভব, সম্মান, আনন্দ এবং একে অপরের প্রতি গভীর আনুগত্যের সঙ্গে। আমরা যখন চলাফেরা শুরু করলাম তখন দেখা যাচ্ছে যে 18-17 বছর, হয়তো 16 বছর বয়স থেকে। তা তখন অনেক সময় তাদের বাসায় যে থাকতাম, সে আমাদের বাসায় আসতো। তাদের বাসায় একদিন রাতে আমি শুয়ে থাকলে একটা জমি জাতি সংক্রান্ত মামলায় পুলিশ আসছে রাত্রে।
তারা আসামি ধরতে আসছে। তা আমি তো একই চকিতে ছিলাম, হ্যাঁ সেই সূত্রে আমি তো কোনো আসামি না। তা পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, হ্যাঁ হাত করা দিয়ে। 3-4 ভাই ছিল, আমি সাথে ছিলাম, এইভাবে আমাদের থানায় ধরে নিয়ে গেছে। তো আমি থানায় ছিলাম, আমাকে জামিন দেয়নি। আমাকে টাকা চেয়েছিল দারোগা যে তুমি চলে যাও, তুমি তো আসামি না, থাকবা কেন? আমি তো কোনো অপরাধী না, আমি টাকা দেবো কেন? সেইভাবে আমি আসিও নাই, তাদেরও টাকা দেয়নি, আমার চালান করে দিয়েছে কোর্টে। কোর্টে ওই দিনে যাবি নয়, আমরা আবার সবাই একসাথে বের হয়ে আসছি। আচ্ছা আচ্ছা এটি আমার মাঝে মাঝে মনে পড়ে। তাই এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি হলো ওর ফ্যামিলি আমার ফ্যামিলি এক হয়ে গেছে। তাই না? হ্যাঁ, আমার মা, আমার তো আব্বা বেঁচে নেই, মারা গেছে। আমার আব্বাও ওরে ছাড়া বুঝতো না, আবার ওর বাবাও আমারে ছাড়া কিছু বুঝতো না। একজনের জমি লিখে দিবি, এরা আর কি জমি লেখায় দিবি, ওর বাবা রাজি না। কয় যে সে তারাই ডাকে নিয়ে আসো সরোয়ারপুর। আমার সংবাদ দিল, গেলাম, গেলি পরে কইছে তুমি কি করছো তাই কও। ওর বাবা আমারে কয় তুমি কি লিখে দিতে করছো? আমি বললাম যে দেখেন কাকা, আসলে বাইতি বাইতি বেজাল জঞ্জালের চাইতে ও দেন, লিখে দিয়ে দেন। আচ্ছা তা তুমি করছো? হ্যাঁ আমি বলতেছি। তা এইবার জমি কয় যে আমার সাথে যায়, কিন্তু তুমি আমার সাথে যাবা। ঠিক আছে যাবানি। গেছি রেজিস্ট্রি অফিসে, যে এসে জমি লিখে দেওয়ার পরে আমার কইছে তুমি খানিক লিখে নাও। কারণ ওরা তো লিখে নিল, মানে দুই ছেলেরা লিখে দিল যে তুমি খানিক লিখে দাও, তুমি তো নিলে না। তা আমি বললাম যে কাকা, আমি অর্থ সম্পদ টাকা পয়সার লোভে আপনাদের সঙ্গে মিশি নেই। আমি আপনার ছেলের সাথে আমার বন্ধুত্ব, তাই আপনাদের সঙ্গে চলে ফিরে মিশি। আপনি আমার বাবার সমতুল্য মানুষ, আর আমি আপনার ছেলের মতো। তা আমি আপনার অর্থ সম্পদের লোভ করি। তাহলে সে বললো যে আমি বলি তো তুমি জমি পাবা না, জমি জাতি ওরা পাবে, তা তুমি খানিক লিখে নাও, তোমার আমি লিখে দিই, তুমি যেহেতু আমার ছেলে। আমি বললাম যে না, আমি জমি নেব না। আপনার মা আপনাকে কেমন ভালো? তারে যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি বাসে। আবার আমার মেয়েও আমারে যতটুকু ভালো জানে তার চেয়ে বেশি ওরে বেশি বেশি ভালো জানে। ওরে দেখার জন্য পাগল হয়ে যায়। মাঝে মাঝে ভ্যান চলা আটতে চলতে পারে না, ভ্যান ঠিক করে ভ্যানে চড়িয়ে বাজারে আসে ওরে দেখতে। অনেক সময় বলে ও হিন্দুর বাড়ি খায়, ও মুসলমানের বাড়ি খায়, এটা তো ঠিক না, হ্যান ত্যান ধর্মে নেই, বিভিন্ন কথা বলতো। আসলে আমাদের মনে কখনো মানে ভিন্নতা কোনো কিছু আসে নাই বা খারাপ কিছু পাইনি আমরা। সেইভাবে আমরা মনের থেকেই ওইভাবে আমরা মেনে নিয়েই চলছি। প্রথম দিকে সব কথা বলতে, এখন আর কেউ বলে না কিছু। সে তার মতো তার ধর্ম পালন করে, নামাজ রোজা করে, আমার মতো আমার ধর্ম যেটা আছে সেটা আমি করি। এ নিয়ে কোনো মতো ঐক্য নেই। গভীরভাবে যদি কারোর সাথে বন্ধুত্ব করা যায়, আর মন যদি একবার একজনকে দিয়ে দেওয়া যায়, দ্বিতীয় আর কাউকে তো দেওয়া যায় না। একসাথে মিলেমিশে থাকা মাত্র ভালোবেসেই থাকা সম্ভব। তাছাড়া স্বার্থ নিয়ে, অর্থ নিয়ে কাজ হাসিল করার জন্য বন্ধুত্ব করলে সেই বন্ধুত্ব সম্ভব না। শুধুমাত্র ভালোবেসলেই সম্ভব। যেভাবে দেখি গড় সংসার করতে যে মানুষ কত হেনস্থের শিকার, বহুতে এর ওয়াইফ ওর সাথে চলে যাচ্ছে, এ আর একজনের বউ নিয়ে চলে যাচ্ছে। এই দিক বিদিকে সমাজ যে একেবারে নিকৃষ্ট জায়গায় চলে গেছে সমাজটা। তা ওই দিক তাকালি মনে হয় যে না, আসলে ভালো করছে। একসাথে এইভাবে স্কুলে থাকতাম, একসাথে বলের মাঠে একসাথে, হ্যাঁ ফুটবল খেলায় খেলতাম একসাথে। এইভাবে একসাথে থাকতে থাকতে একের উপর আর একজন মানে নির্ভরশীল হয়ে গেলাম, বা আন্তরিকতা হয়ে গেল। এইভাবেই আর কি আস্তে আস্তে আন্তরিকতা বাইরে গেছে। 1 লাখ টাকা আমার মাধ্যমে দেখা গেল যে ব্যাংকের মাধ্যমে এলোমেলো হয়ে গেল 1 লক্ষ টাকা। তো উনি কোনোদিন প্রশ্ন করে নাই, কোনো কিছু করে নাই। বা আমার অবশ্য টাকা হারায় গেলে তো মন খারাপ লাগে, আমার মনে মনে খারাপ লাগে, কিন্তু সে কখনো আমি দেখিনি যে তার মন খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হাসিমুখে মেনে নিয়েছে। ওর মতো ওর ধর্ম মন্দিরে যে করে, আমি মসজিদে নামাজ পড়ি, কোনো সমস্যা নাই।